এইচএসসি 26 রিপোর্ট রাইটিং এর জন্য জাস্ট এই ভিডিওটা এনাফ। কেন বলছি? এই ভিডিওতে তোমরা একই সাথে রিপোর্ট রাইটিং এর সাজেশন এবং রিপোর্ট রাইটিং লেখার ফুল স্ট্র্যাটেজি পেয়ে যাচ্ছ। চলো শুরু করি। প্রথমত আমি সাজেশনে চলে যাবো। দেখো, তোমাদের এইচএসসি 26 এর জন্য যে রিপোর্ট রাইটিং গুলো ইম্পর্টেন্ট, সেই রিপোর্ট রাইটিং গুলো আমি তোমাদের সাথে প্রথমত আলোচনা করবো। প্রথমত দেখো, তোমাদের যে সাজেশনটা আমি তৈরি করেছি, সেই সাজেশনটা কিন্তু শুধুমাত্র বোর্ডের আলোকে না, বোর্ড কোশ্চিন, তারপরে মনে করো বিভিন্ন সময় আসা প্রশ্ন, বিভিন্ন কলেজে এবার এসেছে যেগুলা যেগুলো বেশি সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আইডিওলজিক্যালি আমার কাছে যেগুলো মনে হয়েছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেন গুলো কিন্তু অ্যাড করা হয়েছে। দেখো, প্রথমত ফুড অ্যাডাল্টারেশন দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমার বোর্ডে অনেকবার এসেছে কিন্তু ফুড অ্যাডাল্টারেশন, ঠিক আছে? তারপরে মানে তোমরা পড়বা রোড অ্যাক্সিডেন্ট, যেটা তো মনে হয় বলা যায় এইচএসসি রিপোর্ট রাইটিং এ খুব কমন একটা আইটেম, রোড অ্যাক্সিডেন্ট। তারপরে তোমার হচ্ছে প্রাইজ গিভিং সেরেমনি, কোথাও একটা কোনো তোমার কলেজ হতে পারে, কোনো স্কুলের প্রোগ্রাম হতে পারে, কোনো ইউনিভার্সিটি প্রোগ্রাম হতে পারে, সেখানকার প্রাইজ গিভিং সেরেমনি নিয়েও কিন্তু অনেক সময় কি হয় বলতো, স্পেশালি কলেজের যে প্রাইজ গিভিং সেরেমনি, এটা নিয়ে কিন্তু রিপোর্ট রাইটিংটা বেশি হয়। ওকে, তারপরে দেখো ড্রাগ অ্যাডিকশন খুব গুরুত্বপূর্ণ টপিক। তারপরে ডেঙ্গু ফিভার, এটা পড়বা তোমরা। প্রাইস হাইক, বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, প্রাইস হাইক, এটা সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ। এটা তোমরা একটু পড়ে নেবা। তারপরে দেখো স্লাম ডুয়েলার্স পড়বা। তারপরে তোমার লোডশেডিং এবং ট্রাফিক জ্যাম। এই যে মোটামুটি তোমাদের জন্য যে আমি রিপোর্ট রাইটিং এর সাজেশনটা দিয়েছি, আমি আশা করছি এই সাজেশন থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমি তোমাদের জন্য শুধু সাজেশন শেষ করছি না, কিন্তু এর পরবর্তীতে তোমাদের আমি দেখাবো রিপোর্ট রাইটিং এর ফুল স্ট্র্যাটেজি কি, এবং আমি তোমাদেরকে যেই স্ট্র্যাটেজি আজকে দেখাবো, সেটা যদি তুমি ফুলফিল করতে পারো, সেটা যদি তুমি মেনটেন করতে পারো, তুমি আটে আটই পাবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটু মনোযোগ দিয়ে দেখো, ভিডিওটা একটু যদি লং লাস্টিংও হয়ে থাকে, একটু বড়ও যদি হয়, তোমরা একটু ধৈর্য নিয়ে দেখো। দরকার হলে এটা গ্যালারিতে সেভ করে রাখো, ঠিক আছে? ওকে, দেখো, আমি পরবর্তীতে যেখানে যাব সেটা হচ্ছে তোমার মূল স্ট্র্যাটেজিতে যাব। দেখো, স্ট্র্যাটেজি শুরু করার আগে আমি একটু তোমাদেরকে বলি, তোমাদের আসলে জানা উচিত যে রিপোর্ট রাইটিংটা আসলে কি। রিপোর্ট রাইটিং কোথা থেকে আসছে? আসলে রিপোর্ট রাইটিং বলতে বোঝায়, আমরা বিভিন্ন সময় পত্র পত্রিকায় বিভিন্ন আর্টিকেল দেখি না? এই আর্টিকেল গুলো আসলে কারা লেখে? এগুলো আসলে বিভিন্ন সাংবাদিকরা কি করে দেখো তো, রিপোর্ট আকারে সেগুলো পাবলিশ করে। এবং এটাই হচ্ছে একটা টপিক, যেটা তোমার মনে করো তুমি সাংবাদিকের মতো ডিল করবা, তুমি একজন স্টাফ রিপোর্টার হয়ে রিপোর্ট লিখবা, ঠিক আছে? এখন দেখো, এই যে প্রথম যে পার্টটা, হেডলাইন তারপরে বাইলাইন, এই সম্পর্কে কিন্তু শর্টস ভিডিওতে আমি কথা বলেছিলাম একটু বেসিক নিয়ে। তোমরা যারা দেখোনি, তোমরা হয়তো দেখে নিতে পারো ভিডিও। যারা দেখো নাই, তোমরা আবার আমি একটু আলোচনা করে দিচ্ছি বেসিকটা, তুমি একটু খেয়াল করো। প্রথমত দেখো, শর্টস রিপোর্ট রাইটিং এর জন্য স্ট্রাকচারের প্রথম জায়গা হচ্ছে একটা হেডলাইন। দেখো, হেডলাইনটা হইতে হবে এখন খুবই ছোট, খুব বড় কিছু না, এবং একটা অ্যাট্রাকটিভ, একটা আকর্ষণীয় একটা হেডলাইন হতে হবে। যেমন একটা এক্সাম্পল তোমাদের জন্য নিয়েছি, তুমি এখানে কি করতে পারো, যেমন ফুড অ্যাডাল্টারেশন, তাই না? এটা একটা রিপোর্ট রাইটিং এর নাম। এখন এটার সাথে দেখো, একটা সুন্দর করে অ্যাট্রাকটিভ একটা ছন্দ মেলানোর জন্য বা আকর্ষণীয় করার জন্য আমি কি করেছি দেখো, বলতেছে থ্রেট টু পাবলিক হেলথ। তাহলে ফুড অ্যাডাল্টারেশনটি কি দেখো তো, পাবলিক হেলথের জন্য একটা ধরনের, একটা বড় ধরনের থ্রেট। তাহলে এই যে ফুড অ্যাডাল্টারেশন আর থ্রেট টু পাবলিক হেলথ, এইটা তুমি যদি একটা হেডলাইনে ক্যাপশন হিসেবে দাও, এটা অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়, মানুষ তখন দেখতে চাইবে আর কি এই হেডলাইনটা, ঠিক আছে? এটাকে তুমি ক্যাপিটাল লেটারে করতে পারো, ক্যাপিটাল লেটারে করলে আসলে সুন্দর দেখায়, অথবা প্রথম ওয়ার্ডটা ক্যাপিটাল করতে পারো। ওকে, এরপরে দেখো বাইলাইন, এরপরে তুমি কি করবা? দেখো, আমি একদম তোমার ভিডিও লাস্টের দিকে, শেষের দিকে একটা পুরো রিপোর্ট রাইটিং তোমাদের দেখাবো, কিন্তু এ পর্যন্ত তুমি একটু ওয়েট করো। প্রথমত তুমি দেখাই তোমার ক্রোনোলজিক্যালি গ্র্যাজুয়ালি তুমি কোন কোন ওয়েতে আগাবা, ঠিক আছে? দেখো, বাইলাইনে কি করবা? বাইলাইনের নেমটা কিন্তু অপশনাল, তুমি এই নেমটা আসলে লিখলে হয় না লিখলে হয়, কোনো সমস্যা নেই, লিখতে পারো। তারপরে তুমি লিখবে স্টাফ রিপোর্টার। বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্টে কখনো কখনো দেখবা কোথাও স্টাফ রিপোর্টার লেখা আছে, কোথাও মনে করো স্টাফ করেসপন্ডেন্ট লেখা আছে, যে কোনো একটা। আমি তোমাদের জন্য ধরে নাই স্টাফ রিপোর্টার বললাম, তুমি এটাই লিখো, কোনো সমস্যা নাই। এরপরে কি করবা? নেম অফ দ্য নিউজ পেপার, যে কোনো একটা পত্রিকার নাম। এটা যদি কোশ্চেনে মেনশন করা থাকে, মনে করো ডেইলি স্টার, প্রথম আলো বা যে কোনো কিছু, সেই পত্রিকার নাম লিখবা। যদি মেনশন করা না থাকে, তুমি তোমার নিজের মতো করে একটা পত্রিকার নাম যাচ্ছে কিনা মেনশন করে দিবা। যেমন আমি এখানে মনে করো ডেইলি স্টার নিয়েছি, তুমি চাইলে অন্য যে কোনো পত্রিকার নাম দিতে পারো। তারপরে কি করবো, একটা প্লেস দিবা। তুমি যে কোনো একটা প্লেসের নাম, যদি কোশ্চেনে মেনশন করে দেয় কোনো প্লেস, হলো। আর যদি মেনশন না করে দেয়, তুমি নিজের মতো করে একটা প্লেস জাস্ট মেনশন করে দিবা। তারপরে একটা ডেট লিখবা। শেষ আমাদের এই যে হেডলাইন পার্ট আর এই যে বাই লাইন, এই দুটো সেকশন, এবং ওপরের যে ইন্ট্রোডাকশনের আগে যে সেকশনটা থাকে, এটা শেষ হয়ে গেল। এবার তুমি আসো একটা রিপোর্ট রাইটিং এর যে বডিতে, যে মনে করো ফুড অ্যাডাল্টারেশন নিয়ে তুমি লিখতেছো। এখন এই ফুড অ্যাডাল্টারেশন রিপোর্টটা তুমি কিভাবে সাজাবা আর কি, কিভাবে লিখবা বিস্তারিত ভাবে। দেখো, এক নাম্বার জায়গায় ইন্ট্রোডাকশন পার্টে তোমার কি কি থাকা উচিত? ইন্ট্রোডাকশন পার্টে মনে করো হোয়াট হ্যাপেন্ড, মানে ফুড অ্যাডাল্টারেশন তুমি কোন প্রেক্ষাপটের ভিত্তিতে বলতেছো, বা কোন কি ঘটেছিল আসলে এটা। তারপরে মনে করো
হোয়েন কবে ঘটেছিল, এবং মনে করো হোয়ার, এই তিনটা প্রেক্ষাপট তুমি এর সাথে লিখতে পারো। যে কোনো টপিকে এই তিনটা ইন্ট্রোডাকশনের সাথে তুমি লিঙ্ক করতে পারো। আবার তুমি যদি এটাকে লিঙ্ক না করে ডিরেক্টলি ফুড অ্যাডাপ্টেশন কিভাবে বাংলাদেশে করতেছে তুমি এটাও বলতে পারো, ঠিক আছে। তারপরে দেখো মেন বডিতে কি থাকবে। মেন বডিতে থাকবে তোমার হচ্ছে ডিটেইলড ইনফরমেশন, তারপরে মনে করো পার্টিসিপেন্টস, ঠিক আছে, অর্থাৎ এর সাথে কারা কারা জড়িত, তারপরে মনে করো অ্যাক্টিভিটিস মানে কর্মকাণ্ডগুলো কি কি হয়েছে, কোন কোন জেলায় হয়েছে বা কোন কোন জায়গায় হয়েছে, বা ঢাকা শহরে কোন কোন জায়গায় হয়েছে এই ব্যাপারটা। তারপর মানে ইম্পর্টেন্ট ফ্যাক্টস, গুরুত্বপূর্ণ ফ্যাক্টস, বা এখান থেকে তোমার নেতিবাচক দিকগুলো কি ঘটেছে বা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট গুলা কি ছিল, এরকম ভাবে তুমি তোমার মতো করে বানায় লিখতে পারবা। এবং এই মেন বডিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, মেন বডিটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। মেন বডিতে এরকম 3-4টা ইম্পর্টেন্ট এলিমেন্ট কিন্তু, পয়েন্ট এলিমেন্ট তোমার রাখা উচিত, যাতে তোমার রিপোর্ট রাইটিংটা অনেক সুন্দর স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে। এবং লাস্টে গিয়ে কিন্তু এই কনক্লুশন লিখতে ভোলা যাবে না। কেন কনক্লুশন হচ্ছে তোমার পুরো একটা লেখার পুরো সামারি, তুমি আসলে কি বলতে চাচ্ছ, সেই লেখাটা আসলে আউটকামটা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে। তাহলে দেখো প্রথমত একটা ওভারঅল আউটকাম দিবা, যে ফুড অ্যাডাপ্টেশন কি ঘটনা বাংলাদেশের প্রেক্ষাপটে ঘটাচ্ছে, বা বাংলাদেশের মানুষের জন্য কেন গুরুত্বপূর্ণ, মানে কেন গুরুত্বপূর্ণ সংখ্যাজনক হয়ে দাঁড়াইছে এই জিনিসটা, ঠিক আছে, এটা লিখতে পারো। এবং ফিউচার এক্সপেকটেশন কি, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে বাংলাদেশে কোন কোন ধরনের সংখ্যা তৈরি হতে পারে, এবং এটা আসলে লং রানে গিয়ে দেশের মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে, এবং আমাদের গভর্নমেন্ট আসলে কাজটা কি, কিভাবে এই জিনিসটাকে রিডিউস করা যেতে পারে। তাহলে মোটামুটি ভাবে কনক্লুশন পার্টটা শেষ হয়ে গেল, ঠিক আছে। এর পরবর্তীতে আমি তোমাদের জন্য যেটা দেখাবো, দেখো আরো কিছু প্রো টিপস তোমার জন্য নিয়ে আসছি। সেই প্রো টিপসটা আমি তোমাদের দেখাবো পরবর্তী জায়গায়, আমি তোমাদের জন্য যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার কি কি তুমি এই লেখার মধ্যে কোন কোন জিনিসগুলো ইউজ করবা, তোমার কোন কোন জিনিসগুলো ইউজ করা উচিত। যেমন দেখো প্রো টিপস এর ক্ষেত্রে প্রথমত বলা আছে ইউজ পাস্ট টেন্স, তোমার আসলে পাস্ট টেন্সটা এখানে ইউজ করা বেটার হবে। তারপরে মনে করো ইউজ ফর্মাল ল্যাঙ্গুয়েজ, এই রিপোর্ট রাইটিং এর ভিতরে কোনো ইনফর্মাল বা অন্যান্য মনে করো যে বিভিন্ন ইনফর্মাল ভাষা যেগুলো আছে না, সেগুলো ইউজ না করাই বেটার, ফর্মাল ওয়েতে তোমার লেখা ভালো। তারপরে বলতেছি ইউজ প্যাসিভ ভয়েস অকেশনালি। কেন দেখো প্যাসিভ ভয়েসটা কেন বলে দেখো, কেন আমাদের এই ফুড প্রবলেম বা ফুড অ্যাডাপ্টেশনের প্রবলেম গুলো মনে করো কারা সলভ করবে, গভর্নমেন্ট সলভ করবে। এখন কি গভর্নমেন্টের উচিত হবে, তারপরে আমাদের উচিত হবে সচেতন থাকা, তাহলে পরোক্ষভাবে বক্তব্যগুলো হবে না, তাহলে যখন পরোক্ষভাবে বক্তব্যগুলো হবে তখন সেটা প্যাসিভের আন্ডারে যাবে। এই জন্য বলতেছি দেখো যে ইউজ প্যাসিভ ভয়েস অকেশনালি। যেমন একটা এক্সাম্পল দেই, মনে করো আমি যদি বলি গভর্নমেন্টের উচিত হবে এটা একটা স্টেপ নেওয়া, তাহলে কি হবে, গভর্নমেন্ট কি হবে বলতো, শুড হ্যাভ ডেভেলপড অল দোজ কাইন্ডস অফ প্রবলেমস। তার মানে এই যে ব্যাপারটা কি প্যাসিভ ভয়েসে কি করতেছে আমি বলতো, সিনক্রোনাইজ করতেছি জিনিসগুলো, ঠিক আছে। তারপরে দেখো মেইনটেইন ক্রোনোলজিক্যাল অর্ডার। এই ক্রোনোলজিক্যাল অর্ডার বলতে গেলে ওই যে আমি তোমাদের ইন্ট্রোডাকশন পার্টে কি লেখা উচিত, তারপরে মনে করো মেইন বডিতে কি লেখা উচিত, তারপরে কনক্লুশনে গিয়ে তুমি কিভাবে কনক্লুড করবা, এই জিনিসগুলো কি তোমার কি বলতো সিনক্রোনাইজেশন, মানে ধারাবাহিকতা তোমাকে মেইনটেইন করতে হবে একটার পর আরেকটা। মনে করো তুমি আগেই কনক্লুশন পার্ট লিখলা, মেইন বডিটা মনে করো পরে লিখলা, এটা কিন্তু হয় না। তারপরে দেখো অ্যাভয়েড পার্সোনাল অপিনিয়ন, এই যে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জন্য খুব এটা তুমি আন্ডারলাইন করে দিয়েছি তোমাদের জন্য, দেখো ক্রস মার্ক দিয়ে, যে অ্যাভয়েড পার্সোনাল অপিনিয়ন, তুমি তোমার নিজস্ব কোনো অপিনিয়ন মতবাদ কিন্তু এখানে প্রকাশ করতে পারবা না, এটা রিপোর্ট রাইটিং এ কিন্তু করাই যাবে না, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, খেয়াল করবা। তারপরে দেখো হাই স্কোরিং রাইটিং একটা স্টাইলের জন্য আমি তোমাদের দেখেছি, এখানে কি করতে পারো তুমি, ইনফরমেশনের জন্য তুমি স্ট্রং কিছু রিপোর্টিং ভার্ব ইউজ করতে পারো, ঠিক আছে। কেমন সেগুলো মনে করো ইনফর্ম, তারপরে মনে করো স্ট্যাটেড, মেনশন, অর্গানাইজ, পার্টিসিপেটেড, ইনঅগারেটেড, এই সকল ভার্ব গুলো দরকার তুমি স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো তোমাদের জন্য অনেক বেশি ইউজফুল হবে বলে আমি আশা করছি। ওকে, এর পরবর্তীতে আমি যেখানে চলে যাব, দেখো এর পরবর্তীতে আমি তোমাদেরকে দেখাবো যে তুমি ফর্মাল ইউজফুল সেন্টেন্স স্টার্টার্স, মানে কিভাবে একটা ফর্মাল ইউজফুল স্টার্টারটা তুমি নিয়ে আসতে পারো। দেখো এখানে কি বলতেছে, দেখো সেমিনার অন একটা যে কোনো তারিখ, তারপরে বলতেছে ওয়াজ হেল্ড এট, এরকম স্টার্টার দিতে পারো। তারপরে মনে করো দ্য প্রোগ্রাম ওয়াজ ইনঅগারেটেড বাই, ইনঅগারেট মানে জানো আশা করি, ইনঅগারেট মানে উদ্বোধন করা, মানে উদ্বোধন করা হয়েছিল, ঠিক আছে। এই যে মনে করো যেগুলো ইউজফুল স্টার্টার্স গুলো দিয়ে দিলাম না, তোমরা দরকার হলে এখন স্ক্রিনশট নিয়ে রাখো। এই স্টার্টার্স গুলো কিন্তু অনেক বেশি এক্সেপশনাল, যেগুলো তুমি যদি ইউজ করো তাহলে তোমার লেখাটা কিন্তু অনেক বেশি এক্সেপশনাল হবে। যিনি তোমার খাতাটা পড়বে তিনি কিন্তু মানে তোমাকে বলতে বাধ্য হবে যে তুমি একজন অ্যাডভান্স রাইটার, ঠিক আছে। তারপরে দেখো আ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস পার্টিসিপেটেড ইন, এই সুন্দর স্টার্টার গুলো কিন্তু তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিয়ে পড়বা, অবশ্যই নিজে নিজে ট্রাই করার চেষ্টা করবা, যেগুলো ইউজ করলে তোমার লেখা কিন্তু অনেক বেশি স্ট্রং হবে, ঠিক আছে। তারপরে দেখো দ্য স্পিকার্স এমফাসাইজ দ্যাট, খুব খুব ভালো একটা কথা, এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ, ওকে। তারপর হচ্ছে তোমার দ্য ইভেন্ট এন্ডেড উইথ আ ভোট অফ থ্যাঙ্কস, ওকে। এই যে জিনিসগুলো, ওকে। একদম লাস্টের দিকে তোমাদের জন্য যেটা আমি রেখেছি যে কমন মিস্টেক,
কমন মিস্টেক গুলা করাই যাবে না, কোনোভাবে এই মিস্টেক গুলো করা যাবে না। সেগুলো কি দেখো তো, কমন মিস্টেক যেগুলো করা যাবে না, ইনফর্মাল ওয়ার্ডস এখানে কোনোভাবে ইউজ করতে পারবে না। এই লেখাটা কিন্তু তোমাকে মোটামুটি ভাবে ফর্মাল ওয়েতে লিখতে হবে, বা ফর্মাল ওয়েতে তোমাকে লিখতে হবে। তারপরে বলতেছে দেখো, লং আননেসেসারি সেন্টেন্স, তোমার জন্য কিন্তু এত বেশি আননেসেসারি সেন্টেন্স এখানে দরকার নাই, এত বেশি বাক্য অনেক বড় করার তোমার দরকার নাই, ঠিক আছে। তারপরে মনে করো পার্সোনাল ফিলিংস বা অপিনিয়ন্স, মানে নিজস্ব মতামত, এটাও কিন্তু তোমার ইউজ করা যাবে না। তারপরে বলতেছে যে মিসিং কনক্লুশন, কোনোভাবেই রিপোর্ট রাইটিং এ কনক্লুশন মিস করা যাবে না, মানে যাবেই না। তোমাকে এটার আউটকাম বলো বা এটার ভবিষ্যৎ কি, আমাদের কি কি করণীয়, এই জিনিসগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে, ঠিক আছে। এখন ইন্ট্রোডাকশন পার্টে তোমরা যেটা করবা, ইন্ট্রোডাকশন পার্টে মনে করো 2 থেকে 3 লাইন লিখলা, যে মোটামুটি ফরমেশন যেটা, তারপরে মেইন বডিতে মোটামুটি 5 থেকে 7 লাইনের মতো লিখো। আর লাস্টে মনে করো কনক্লুশনের ক্ষেত্রে তুমি হচ্ছে 2 থেকে 3 লাইন লিখো। এই যে মোটামুটি যে তোমাদের স্ট্রাকচারটা আমি দেখাইলাম না, এটা হচ্ছে টোটালি তোমার রিপোর্ট রাইটিং এর ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে, এবং বলা যায় দিস কুড বি দ্য বেস্ট ওয়ে ফর রাইটিং ইউর রিপোর্টিং স্ট্রাকচার। ওকে, আশা করছি এই স্ট্রাকচার তুমি যদি মেনটেন করতে পারো, খুব ইজিলি করতে পারবে। একদম লাস্টের দিকে আমি তোমাদের জন্য যেটা রেখেছি, সেটা হচ্ছে তোমাদের জন্য একটা রিপোর্ট রাইটিং আমি করে রেখেছি, যে তুমি একদম ফাইনালি রিপোর্ট রাইটিংটা কিভাবে সাজাবা। দেখো আমি একটু সাম আপ করার চেষ্টা করি, হ্যাঁ। আমি যদি সাম আপ করি, আমি প্রথম থেকে যে কথাগুলো বলেছিলাম, যে প্রথমে একটা হেডলাইন রাখবো। এই যে একটা হেডলাইন আমি রাখলাম, স্ক্রিনশট দিয়ে নাও, তোমরা স্ক্রিনশট যদি এখান থেকে দিয়ে রাখো, তাহলে তোমার জন্য এই জিনিসটা অনেক বেশি ইজিয়ার হবে। তুমি একটা স্ক্রিনশট নিয়ে রাখো পুরো স্ক্রিনের, তোমাদের জন্য সুবিধার জন্য আমি দেখো পুরো স্ক্রিন করে রাখতেছি। তোমার একটা স্ক্রিনশট দিয়ে রাখো, স্ক্রিনশট তুমি যদি দিয়ে রাখো, তাহলে তোমার জন্য একদম পড়তে সুবিধা হবে। দেখো, প্রথমত আমি কি করেছি, তোমার এখান থেকে একটা হেডলাইন রেখেছি। এই যে হেডলাইনটা দেখো, ফুড অ্যাডাল্টারেশন আউটসাইড টু পাবলিক হেলথ। এরপরে আমি কি করলাম, এরপরেই এই স্টাফ রিপোর্টে তোমরা বাম থেকে লিখতে পারো, কোনো সমস্যা নেই। এখানে স্টাফ রিপোর্টটা লিখবা, তারপরে মনে করো পত্রিকার নাম, তারপরে প্লেস, তারপরে ডেট, তারপরে মনে করো ডিরেক্টলি কি করবা, লেখা শুরু করবা। এই যে আমি এখানে ইন্ট্রোডাকশন লিখেছি, মেন বডি লিখেছি, কনক্লুশন লিখেছি, এই জিনিসগুলো দরকার নাই, আমি তোমাদের জন্য বোঝার জন্য বা দেখানোর জন্য পার্ট পার্ট হইতে সুন্দর করে জিনিস সাজিয়েছি, ঠিক আছে। এখন তোমরা দেখো, ইন্ট্রোডাকশন পার্টে একটা আলোচনা করা হয়েছে, মেন বডির পার্টে যে জিনিসগুলো আমি বললাম যে ভাগ ভাগ করে আলোচনা করা হয়েছে, সেটার মনে করো প্রতিরূপ বা প্রতিস্থাপন কিন্তু এই ডিরেক্টলি রিপোর্ট রাইটিংটা, ঠিক আছে। এবং কনক্লুশনটা আমি চাইবো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এবং তোমরা পড়ে দেখো আলটিমেটলি তোমরা কতটুকু বুঝো। এবং আমি তোমাদের জন্য যে স্টাইলটা, যে স্ট্র্যাটেজিটা ফলো করার চেষ্টা করছি, আমি বিশ্বাস করি তুমি যদি স্ট্র্যাটেজি ফলো করো, আমি শতভাগ বিশ্বাস করি তুমি রিপোর্ট রাইটিং একদম পূর্ণ মার্ক, মানে 8-এর মধ্যে 8ই পেয়ে যাচ্ছ। যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, কমেন্টে তুমি আমাদের অবশ্যই জানাবা, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যা সলভ দেওয়ার। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ, পড়ার টেবিলে বসে যাও। ধন্যবাদ সবাইকে।